ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান শরীফ হাদী উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার লাশ সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছে আজ সন্ধ্যা 6:30টায়। এখন এটি হিমাগারে রাখা হয়েছে। আগামীকাল দুপুর 2টা সোয়া 2টায় দক্ষিণ প্লাজা জাতীয় সংসদ ভবন, সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। সরকারের পক্ষ থেকে এটাই জানানো হয়েছে। কিন্তু ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতি, তা আসলে অত্যন্ত ভয়ানক এবং এক ধরনের লাশের রাজনীতি বলা চলে। তো আসলে তার আগে একটু রিক্যাপ করতে চাই যে গত এক সপ্তাহের ঘটনা। ঠিক গত শুক্রবার, আজ একটি শুক্রবার, গত শুক্রবার দুপুরেই জুমার নামাজের পরে ওসমান হাদী তার নির্বাচনী জনসংযোগ শেষে জুমার নামাজের পরে যখন মতিঝিল যাচ্ছিলেন ওই ব্যাটারি 3 চাকার ব্যাটারি রিকশায়, তখন তার পাশ থেকে একটি মোটরসাইকেল পিছন থেকে এসে তাকে গুলি করেন এবং তিনি মর্মান্তিকভাবে আহত হন এবং তাকে অতি দ্রুত তাকে ঢাকা মেডিকেল নেওয়া হয় এবং ঢাকা মেডিকেল থেকে তাকে এভার কেয়ারে নেওয়া হয়। তারপরে এভার কেয়ার থেকে একটু স্থিতিশীল হওয়ার সাথে সাথে তাকে সিঙ্গাপুর নেওয়া হয় এবং সিঙ্গাপুরে 3-4 দিন চিকিৎসার পরে গতকালকে তিনি সন্ধ্যায় 9টা-10টা নাগাদ এমন সময় তিনি মারা যান। এই খবর আমরা পাই। এটা অত্যন্ত দুঃখের সংবাদ। তিনি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এবং জনমানুষের যে কণ্ঠ, জনমানুষের আকাঙ্ক্ষা, তা কিন্তু তিনি বুঝতে পারতেন এবং তিনি সে মতো কথা বলতেন। তার একটি 10 মাসের বাচ্চা আছে এবং তিনি কিন্তু সবসময় বলেছেন যে একটি কালচারাল ফাইট আমাদের দরকার। তিনি কিন্তু সেটার জন্যই ইনকিলাব মঞ্চের একটি কালচারাল সেন্টার তিনি করেছেন। সেখানে নানা চর্চা হতো এবং তিনি কিন্তু ট্রাই করেছেন। এটা কিন্তু ফাইন্ড আউট করতে পেরেছেন যে আসলে আমাদের এই জিনিসটা ফাইন্ড আউট করতে পেরেছেন যে আসলে আমাদের যে ফাইটটা সেটা মূলত কালচারাল ফাইট। আচ্ছা, তো এই ঘটনার প্রেক্ষিতে আমরা যে কতগুলো রাজনীতি এবং অপরাজনীতি দেখলাম এবং এটা কিন্তু খুবই অ্যালার্মিং এবং এই পরিস্থিতিতে আজ কিন্তু দেশ একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। যদিও 25 তারিখ বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারেক রহমান আসবেন এবং নির্বাচন হবে, কিন্তু আসলে পরিস্থিতি কিন্তু অত্যন্ত ঘোলাটে হয়ে গেছে। তার আগে আমরা একটু খেয়াল করি, গত শুক্রবার তিনি যখন গুলিবিদ্ধ হলেন তখন তার কিছুক্ষণ পরপরই একটি চক্র অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে সোশ্যাল মিডিয়া বলেন, এমনিতে বলেন, তারা কিন্তু সেই ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী ওসমান হাদীর বিপক্ষে বিএনপির প্রার্থী ধানের শীষের মির্জা আব্বাসকে তারা টার্গেট করেন এবং তার নামে বিভিন্ন প্রোপাগান্ডা কিন্তু মার্কেটে দীর্ঘদিন যাবৎ ছড়িয়ে ছড়িয়ে কিন্তু একটা ফ্রেমিং করা হচ্ছিল। তো ওসমান হাদী যখন গুলি খান তখন সাথে সাথে খুনিকে না ধরে বা তারকে ধরার ইন্তজাম না করে, সরকারকে প্রেশার না দিয়ে মির্জা আব্বাসকে আসলে টার্গেট করা হয়। তিনি যখন 30 মিনিটের মধ্যে তিনি যখন ঢাকা মেডিকেলে পৌঁছে যান, তখন সেখানে তাকে ভুয়া বলা হয় এবং আরও নানা বাজে স্লোগান দেওয়া হয়। একই ঘটনায় ধরে নিলাম মির্জা আব্বাসকে যদি জড়িত সন্দেহ তাকে ভুয়া বললেন, আবার ঠিকই একই ঘটনায় যে অন্য নেতাকর্মী যখন আসলো তখন নারায়ে তাকবীর স্লোগান দিলেন। আসলে এইটার সাথে আসলে কারা জড়িত সেটা আসলে সময় বলে দিবে বা অনেকে বুঝতে পারছেন। তারপরে যেটা হলো, এরপরে বিকেলে বা সন্ধ্যার পরে নিউজ আসলো যে খুনি ছাত্রলীগের সাথে জড়িত, ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তাকে এটা ট্রেনিং করা হয়েছে, তাকে পাঠানো হয়েছে এবং তার সাথে চুক্তি করা হয়েছে। তিনি এখন চলে গেছেন ভারতে। আচ্ছা, যা হোক। তো তারপরে আসলে তখন আমরা আসলে মূল কাজটা করতে পারি নাই। আমরা ফোকাসটা অন্যদিকে সরালাম। এখন কথা হলো, তারপরে যে ভিডিও যেভাবে তাকে বের করা হলো খুনিকে, বলা হলো যে গত 7-8 দিন, 10 দিন, 15 দিন সেই খুনি ওসমান হাদীর সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে। ওসমান হাদী কিন্তু প্রতিদিন সকালে ফজর নামাজ পড়তো, তারপরে মানুষের সাথে নির্বাচনী গণসংযোগ করতো। এখন কথা হলো, একটা লোক তো হুট করে এসেই গণসংযোগ টিমে সরাসরি যোগ করতে পারে না বা সাথে থাকতে পারে না। তো আসলে এই লোকগুলোকে ওসমান হাদীর সাথে পরিচিত করালো কে বা কারা? ওকে। তারপরে এই খুনের যখন খুনি পালিয়ে গেল, তার 2-3 দিন পরে এরপর আন্দোলন শুরু হলো এবং সেই আন্দোলন কিন্তু কি হলো? তারপরে বলা হলো যে ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন। তো তারপরে আবার যখন ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের কথা বলা হলো,
আবার যেদিন ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন, তখন কিন্তু ফেসবুকে আব্বাসকে ফ্রেমিং করার পরে যখন দেখলো যে আব্বাস বেড়ে যাচ্ছে, তখন আরেকটা ফ্রেমিং শুরু হয়ে গেল যে তারেক রহমান আর আসতে পারবেন না, আসার মতো পরিস্থিতি নেই। তখন বিএনপি তড়িঘড়ি করে, এই মাঠটা তো আসলে হাতছাড়া হয়ে যাচ্ছে মিথ্যা ন্যারেটিভ, অসত্য ন্যারেটিভের কারণে। বিএনপি তখন এই জিনিসটাকে ক্যাপচার করার জন্য তারেক রহমানের আসার ডেট ঘোষণা করে। এটা নিয়েও এক প্রকার সমালোচনা যে ওসমান হাদি কেন যেদিন গুলি খেলো সেদিনই কেন আর কি করতে হয়, তাকে ঘোষণা করতে হলো। এখন আমাদের প্রশ্ন, ওসমান হাদি যে মারা গেছেন তার খুনিকে না ধরে অন্যদিকে ন্যারেটিভ প্রচার করে তার খুনিকে সেফ এক্সিট দিয়েছে কিনা আমরা জানি না। এগুলো করে কিন্তু না ধরে, আসল কাজ না করে কে কি ঘোষণা দিল সেটা এখন তাদের সেই সময় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, তারপরে যেটা হলো যে এরপরে তো ভারত বিরোধী বিভিন্ন কথাবার্তা, ওকে, গুড ফাইন। কিন্তু ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আলাপ করতে গিয়ে সর্বদলীয় একটা ঐক্য হলো, সেখানে বিএনপি আসে নাই। কারণ বিএনপি ওই ঘটনার পরের দিনই শনিবারই সারা দেশে প্রতিটি জেলায় বিক্ষোভ মিছিল করে। তো তারপরে তারা না আসাতে অনেকে আবার সমালোচনা করলো বিএনপি কেন আসলো না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখানে বাংলাদেশের প্রায় বিএনপি বাদে সকল রাজনৈতিক দল যারা জুলাই অভ্যুত্থানে ছিল তারা প্রায় সকলেই এখানে ছিল, এবং তারা কিন্তু বিভিন্ন রকমের অত্যন্ত বাজে বাজে ভাষা বলে, যেগুলো খুবই উস্কানিমূলক, একটি রাষ্ট্রের জন্য উস্কানিমূলক। তারা কিন্তু এরপরে বলে যে প্রয়োজনে সেভেন সিস্টারকে এক থাকতে দিবে না, তারপরে সেভেন সিস্টারে এক থেকে প্রয়োজনে বিচ্ছিন্নতাবাদীদের জায়গা দেওয়া হবে। এরপরে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশ হাই কমিশনকেও এটার জন্য ভারতে ডেকেছে, জবাব চেয়েছে যে এই কথাগুলার মানে কি। আসলে আমরা তো আসলে বুঝি না এই ইন্টারন্যাশনাল বিভিন্ন যে আন্তর্জাতিক যে বিভিন্ন আইন আছে, বা যে আমাদের যে জিও পলিটিক্স আছে, এখানে যারা বেশি করতে পারে তারা আসলে মুখে বলে না। মুখে বললে আসলে আপনি কিছুই করতে পারবেন না। এখানে জুলাই আগস্ট পরবর্তী যেই রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন, এর মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু অনেক সুযোগ ছিল একটা উইন উইন সিচুয়েশনে যাওয়ার, কিন্তু আসলে আমরা সেটা যাইতে পারিনি। তারপরে যেটা হলো যে তারা বিভিন্ন ইন্ডিয়ান এম্বাসির সামনে, তারা ওই যে ভিসা সেন্টারের সামনে তারা বিভিন্ন মিছিল মিটিং বন্ধ করে দাও, এরকম বিভিন্ন রকম ইট খুলে নিয়ে আসবো, এই ধরনের বিভিন্ন রকমের উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে। এগুলো বন্ধ হয়ে যায় এই ইন্ডিয়ান ভিসা সেন্টার। এর ফলে কিন্তু আরও যে এম্বাসিগুলো আছে সেখানেও কিন্তু এই ধরনের একটা মেসেজ যায়, এবং আপনারা কিন্তু জানেন যে, বা আমরা জানি, দিন দিন কিন্তু বাংলাদেশ বিভিন্ন দেশে ভিসা পাওয়াটা কিন্তু টাফ হয়ে যাচ্ছে। তো এই ধরনের ওরা কিন্তু ডিরেক্ট অ্যাকশন নিবে না জিও পলিটিক্সে। ওরা এমন ছোট ছোট কাজ করবে, যে সূক্ষ্ম কাজ করে দিবে, যার ফলে আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হইতে থাকবো। আচ্ছা, তারপরে যেটা হলো যে এরপরে ওই সর্বদলীয় ঐক্যে এরপর দেখা গেল যে মাহমুদুর রহমান তিনি এসে বললেন যে তিনি আবার দায়িত্ব নিতে চান, যে এই ইনকিলাব মঞ্চের। এখন তারপরে আবার এখন ইনকিলাব মঞ্চের দায়িত্ব দিতে চান। তো এখন হাদির জন্য এত টান, কিন্তু হাতি গত ১ সপ্তাহ ১ মাস যাবৎ বিভিন্ন ফেসবুক পোস্টে তাকে হুমকি দেওয়া হচ্ছে। সে কিন্তু তখন লিখেছে, কই তাকে আমরা তো কাউকে দেখলাম না, বা রাষ্ট্রকেও দেখলাম না তার পাশে দাঁড়াতে। আচ্ছা, তারপরে এই পরিস্থিতির পরে যেটা আমরা দেখলাম যে তো এক ধরনের উস্কানি চলছে। তো গতকালকে যখন উনার এরপরে এ নিউজ আসলো, এর মধ্যে আবার বিভিন্ন অ্যাম্বাসেডর আবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তাকে ডেকেছে, তার কাছে ব্যাখ্যা চেয়েছে যে আসলে তারা কি করবে, নিরাপত্তাহীনতায় ভুগছে। এবং ইতোমধ্যে কিন্তু এই গতকালকে হাদির মৃত্যুর সংবাদ আসার পরে সকলকে ধৈর্য ধরতে বলা হয়েছে, কিন্তু আসলে তারপরে যেটা হচ্ছে শাহবাগে ছাত্র জনতা একটা বিক্ষোভ করেছে, বিক্ষোভ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই সুযোগে একদল লোক তারা কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটকে অলরেডি ভেঙেছে, তারা আগুন দিয়েছে, তারা মব সৃষ্টি করেছে, এবং তারা কিন্তু এবং সবচেয়ে ভয়াবহ তার সাংবাদিক ব্যক্তি ভিতরে রেখে তারা আগুন দিয়ে দিয়েছে। তারা বাঁচার জন্য ফেসবুকে লিখেছে যে আমাদেরকে রক্ষা করুন, উদ্ধার করুন। পরে ফায়ার সার্ভিস, আর্মি, প্রশাসন যেয়ে তাদেরকে উদ্ধার করেছে। এক্ষেত্রে প্রশাসন, সরকার ব্যর্থ হয়েছে, যে আসলে বোঝা যায় যে কোথায় কোথায় একটা আঘাত আসতে পারে, কিন্তু তারা একটা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে আসলে তারা পারে নাই। তো এরপরে সারাদিনই এরপরে নানা ধরনের উস্কানি চলছে। একটু আজকে সন্ধ্যায়, এই শুক্রবার আজকে সন্ধ্যায় একটু আগেই আপনার এই উদীচীর ওইখানেও উদীচীর এই সেগুনবাগিচায় সম্ভবত ওইখানেও তাদের কার্যালয়ে হামলা হয়েছে। তো আগামীকালকে শনিবার শরীফ ওসমান হাদির জানাজা হবে। তো জানাজায় সকলে উপস্থিত থাকবে। এইখানে আবার একটি খবর অলরেডি জুলকারনাইন শাহের
তিনি চাউর করেছেন যে এই তাই এরা নাকি বিভিন্নভাবে আগামীকাল এই জানাজার মধ্যে তারা করতে চায়। তারা জানাজার মধ্যে তারা লোক সমাগম করে নাকি তাদের মাথায় ঘুরতেছে একটি বিপ্লবী সরকার কিভাবে গঠন করা যায়। আসলে মূল যে ঝামেলাটা হলো, আসলে নির্বাচন যদি হয়ে যায়, নির্বাচনকে ঠেকানো ১ নম্বর কাজ। আর বিশেষ করে তারেক রহমান আসার আগে যে ৪-৫ দিন সময় আছে, তার আগে যদি একটা আরো ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করা যায় বা উনার আসা ঠেকানো যায় বা উনি এসে পড়লে তারা অনেকে মনে করতেছেন যে গ্রিপটা হাতছাড়া হয়ে যাবে। নির্বাচন হলেও তাদের হাতছাড়া হয়ে যাবে। কারণ নির্বাচন না হলে তারা কিন্তু এখন সর্ব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে ছাত্র জনতার নামে। এখন কিন্তু তারা কিন্তু তখন সেটা পাবে না। অতএব তারা কিন্তু তাদের স্বার্থেই এরকম করছে। তারা যদি এতই ভারতীয় আগ্রাসন বিরোধী হতো, তাহলে লং মার্চ, তিস্তার লং মার্চ, পদ্মায় মশাল মিছিল এগুলো কোনো কিছুই তারা করে নাই। এগুলো সবকিছু মিলিয়ে এখন যে পরিস্থিতি অত্যন্ত ঘোলা। আগামী ৩-৪ দিন খুবই গুরুত্বপূর্ণ যে তারেক রহমান আসা পর্যন্ত। তো যে পরিস্থিতি আছে সেটা দেখা যাক কি হয়। তবে আসলে এই পরিস্থিতি যদি যে ইন্টারন্যাশনাল আজকে যে বিভিন্ন পত্রিকা, বিদেশি নিউজ পত্রিকা, ইন্টারন্যাশনাল মিডিয়া ছিল তারা সকলে কিন্তু হাদিময় থাকার কথা ছিল। কিন্তু তারা কিন্তু থাকেনি। তারা সকলে মব ভায়োলেন্স, প্রথম আলো, ডেইলি স্টার আঘাত করা, তার আগুন জ্বালানো এগুলো নিয়েই তারা মূলত কথা বলেছে। তো এগুলো আমাদের জন্য অত্যন্ত ভয়ংকর। যেকোনো রাষ্ট্রের জন্য আমাদের অবশ্যই উচিত যে এগুলোতে মনোযোগ দেওয়া। সরকারের উচিত, যথাযথ কর্তৃপক্ষের উচিত আমাদের উচিত একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ নির্বাচনের দিকে যাওয়া। এবং একটা ভয়ংকর বিষয়, যদি এই ধরনের জিনিসপত্র চলতে থাকে, নির্বাচনে যদি সহিংসতা হয়, তখন এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আসলে আল্লাহই ভালো জানে, আমরা জানি না। আমরা দোয়া করি যেন এই পরিস্থিতি থেকে রাষ্ট্র এ কঠিন হলেও যেন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে। আসলে তেমন কিছুই বলার নাই। আর এমনভাবে ফ্রেমিং করা হচ্ছে যে ছোট, ছোট মনে করেন চাঁদাবাজি একটা অপরাধ। কিন্তু চাঁদাবাজির মতো অপরাধকে এত বড় করে দেখা হয়েছে, এত বড় ফ্রেমিং করা হয়েছে যে এখন অ্যান্টি নেশন পজিশন যদি নেওয়া হচ্ছে। দেশবিরোধী অবস্থানকেও এখন একটি এয়ারপোর্টের রাস্তার পাশে দাঁড়িয়ে একটা ডেন্ডি খাওয়া লোকের অপরাধের থেকেও কম মনে করা হচ্ছে দেশবিরোধী অবস্থান নেয়াকে। ঠিক আছে? গণতন্ত্র এখন রক্ষা করাই সবচেয়ে বড় কাজ। তো গণতান্ত্রিক যেই পরিস্থিতি তা কিন্তু দিনে, দিনে ব্যাহত হচ্ছে। অনেকে আবার মকারি করছেন যে বিএনপির বিরুদ্ধে প্রথম আলো, ডেইলি স্টার এত কিছু লিখেছে। এখন বিএনপির কেন মায়া? বিএনপির মায়া, আমি তো বলব এই মায়াটি সঠিক। কারণ বিএনপি সবসময় গণতন্ত্রের কথা বলে। আর গণতন্ত্র মানেই কিন্তু বিরুদ্ধ মতকে সম্মান করা, বিরুদ্ধ মতের স্পেস দেয়া। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।